সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি হলিস্টিক রিপোর্ট কার্ডের উপর। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে নতুন এডুকেশন পলিসি লাগু হয়ে গেছে, একদম প্রথম শ্রেণী থেকে শুরু হয়ে গেছে লাগু হওয়া, এবং তার ফলে আমাদের যে পড়াশোনার ব্যবস্থা, পড়াশোনার সিস্টেম, তাতে বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে। যে পরিবর্তনের প্রভাব পড়তে চলেছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষা পদ্ধতিতে। তাই এই নতুন পরীক্ষা পদ্ধতি এবং নতুন যে মার্কশিট বা রেজাল্ট দেওয়া হবে ছাত্রছাত্রীদের, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে আমরা চলে এসেছি আমাদেরই প্রিয় চ্যানেল বাংলার জ্ঞান মুকুটে। শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয়, অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই ভিডিও। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা চলে আসছি হলিস্টিক রিপোর্ট কার্ড, যেটা পশ্চিমবঙ্গে লাগু হলো 2025 সাল থেকে, তার বিশ্লেষণাত্মক বিষয় নিয়ে। প্রথম কথা, হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড বলতে আমরা কি বুঝছি? নতুন এডুকেশন পলিসি অনুসারে 2025 সাল থেকে সমস্ত প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই রিপোর্ট কার্ড চালু করা হলো। তাহলে হলিস্টিক রিপোর্ট কার্ডে আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাই সার্বিক প্রগতি, অর্থাৎ একটি শিশু ছোট থেকে বড় অবধি ধীরে ধীরে কিভাবে এগিয়ে চলেছে, তার যে নিরবিচ্ছিন্ন এগিয়ে চলার পথ, তাকে আমরা নথিভুক্ত করতে চাই। সাধারণভাবে কি হয়, দেখা যায় যে কোনো একটি শিশু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় শিশু শ্রেণীতে, তারপর প্রথম শ্রেণী থেকে তার পরীক্ষা পদ্ধতি চালু হয়। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী করে চতুর্থ শ্রেণী অবধি বা পঞ্চম শ্রেণী অবধি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ লাভ করার পর সে ষষ্ঠ অথবা পঞ্চম শ্রেণীতে হাই স্কুলে চলে যায়, হাই স্কুলে অ্যাডমিশন নেয়। যখন হাই স্কুলে অ্যাডমিশন নেয়, বা বা এমনও হতে পারে প্রাইমারি স্কুলেও ক্লাস 1-2 একটি বিদ্যালয়ে পড়ার পর কোনো বিশেষ কারণবশত একটি বাচ্চাকে টিসি নিয়ে অন্য একটি স্কুলে ভর্তি করা হলে সেই বাচ্চাটি ঠিক কি ধরনের, তার প্রগতি কতটা, এটা বুঝতে কিন্তু শিক্ষকদের একটু সময় লেগে যায়। তাই যদি কোনোভাবে শিক্ষক শিক্ষিকাদের কাছে এই তথ্যটা থাকে, যে তথ্যের মাধ্যমে জানা সম্ভব হবে যে ওই ছাত্রটি বা ওই ছাত্রীটি এতদিন ধরে পড়াশোনার বিষয়ে বা তার চারিত্রিক গঠনে বা তার ব্যবহারে, সমস্ত ওভারঅল ব্যাপারগুলোতে কি ধরনের প্রদর্শন করেছে, তাহলে তাকে আরো এগিয়ে নিয়ে যেতে আমাদের খুব সুবিধা হবে। সেই কারণে সমস্ত বিষয়কে মাথায় রেখে তৈরি করা হয়েছে সার্বিক প্রগতি নিদর্শন পত্র বা হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড। একটা হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ডের প্রথম পাতার ছবিটা তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের যে স্ক্রিনটাতে দেখানো হচ্ছে, আমাদের প্রথমে রয়েছে ছাত্রী বা ছাত্রের নাম, এখানে নামটা লেখা হবে, এখানে এক কপি ছবি দেওয়া হবে, জন্মের তারিখ দিতে হবে, বাংলা শিক্ষা স্টুডেন্টস আইডি অ্যাট বিএসপি, মানে বাংলা শিক্ষা পোর্টালে প্রত্যেক ছাত্রের একটা নিজস্ব আইডি নাম্বার থাকে, সেই আইডি নাম্বারটা এখানে লিখতে হবে। এগুলো প্রত্যেকটি কাজ বিদ্যালয় করবে। এরপরে আছে আধার নম্বর, রক্তের গ্রুপ, পিতার নাম, মাতার নাম, অভিভাবক বা অভিভাবিকার নাম, এই প্রত্যেকটি কলামকে বিদ্যালয় ফিল আপ করবেন, পূরণ করবে। প্রয়োজনীয় তথ্যাদি প্রথমেই নিয়ে নেওয়া হয় ভর্তির সময়, অথবা অনেক সময় ক্লাস টিচার বা শ্রেণী শিক্ষকরা ছাত্রছাত্রীদের কাছে এই তথ্যগুলি চেয়ে থাকেন তাদের এই প্রগতিপত্রটিকে পূরণ করার জন্য। এবারে আমরা আস্তে আস্তে পরের পেজটাতে একটু যাই, দেখি যে ভেতর দিকটা কেমন। ভেতরে প্রথমেই ক্লাস 1 বা প্রথম শ্রেণীর জন্য সার্বিক প্রগতিপত্র বা হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড দেওয়া হয়েছে। প্রথম থেকে অষ্টম শ্রেণী অবধি প্রত্যেকটি ক্লাসের রিপোর্ট কার্ড এই বইয়ের আকারে একটি জায়গায় রয়েছে। প্রথম শ্রেণী থেকে ধীরে ধীরে যখন ছাত্রটি বা ছাত্রীটি অষ্টম শ্রেণী অবধি যাবে, তার সমস্ত তথ্য ওই বইটি
অর্থাৎ যে রিপোর্ট কার্ডের যে বই বা মার্কশিটের যে বই তার মধ্যে লিপিবদ্ধকরণ হতে যাবে। এই লিপিবদ্ধকরণের কাজটি করবে বিদ্যালয় কর্তৃপক্ষ। তো আমরা এই প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে বিভাজন রয়েছে, পরীক্ষার যে বিভাজন নীতি রয়েছে তা নিয়ে এখানে আমরা একটু আলোচনা করব। পাশাপাশি একটা তথ্য দিয়ে দিই যে প্রথম থেকে অষ্টম শ্রেণী অবধি পুরোটাই এই প্রগতিপত্রের মধ্যে থাকলেও পরীক্ষার ধরনটি মোটামুটি একই। বিভিন্ন ক্লাসে অনেক সময় কিছু কিছু সাবজেক্ট বা বিষয় এর অন্তর্ভুক্তিকরণ হয়, সেই অনুসারে কিছু সামান্য পরিবর্তন ঘটবে। এছাড়া বেশিরভাগ অংশটি একই রকম। তাই আমরা এখানে প্রথম শ্রেণীর যে সার্বিক প্রগতিপত্র সেটির সম্পূর্ণ ডিটেলস বিবরণ দেব। আর পরবর্তী ক্লাসগুলিতে যেখানে যেখানে প্রগতিপত্রটির পরিবর্তন ঘটবে, যেখানে যেখানে যে বিষয়গুলোকে নতুন করে অন্তর্ভুক্ত করা হবে সেই বিষয়গুলি আমরা এখানে তুলে ধরবো এই ভিডিওতে। তাহলে আমরা আবার এই যে প্রথম যে পেজটি এলাম, ও আগের পাতা যেটা ছিল, আমরা এই যে পাতাটা দেখাচ্ছিলাম এটা ওই যে রেজাল্ট শিট বা রেজাল্ট বুকলেট বলা যেতে পারে, সেই বুকলেটের প্রথম পাতাটি খোলার পর বাঁদিকে একটি পাতা থাকে। আমি সেই পাতাটাকে আগে দেখাইনি, সেটা আমরা পরে আসবো, আমি পরের দিকে দেখাবো। তারপরে ডান দিকে এখানে আমার যে পাতাটা আসছে সেখানে শুরু হচ্ছে প্রথম শ্রেণীর জন্য আমার প্রগতিপত্রের নমুনা। তো এখানেও আমাদের প্রথমে কি হচ্ছে, প্রথমে নেম অফ দ্য স্কুল, কোন বিদ্যালয়ে পড়াশোনা করছে, সেটা কোন ওয়ার্ড বা গ্রামে, সেই বিদ্যালয়টি কোন চক্রের অন্তর্ভুক্ত আর কোন জেলায় অবস্থিত। আর বিদ্যালয়ের ইউডাইস কোড, প্রত্যেকটি সরকারি বিদ্যালয় এবং বেসরকারি বিদ্যালয়ের কাছেও একটি ডাইস কোড, একটি নির্দিষ্ট ইউনিক নাম্বার থাকে, যেমন আমাদের আধার নাম্বার হয় সেই রকম একটি নাম্বার থাকে, সেটা এখানে লিখতে হয়। পাশাপাশি বিদ্যালয়ের ইমেল, যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটের অ্যাড্রেস, আর ফোন নাম্বার অফ স্কুল, মানে স্কুল বা বিদ্যালয়ের সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বার, সেইটা মোবাইল নাম্বার হতে পারে বা কোনো ল্যান্ডলাইন নাম্বার হতে পারে, সেটা এখানে পূরণ করা থাকবে। এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি ছাত্র বা ছাত্রীর নাম, ক্লাস, অবশ্যই এটা ক্লাস 1 প্রথম শ্রেণীতে পড়ছে, বিভাগ, ক্রমিক নম্বর মানে রোল নাম্বার, জেন্ডার, ছেলে না মেয়ে, পুরুষ না স্ত্রী, সেটা এখানে বলতে হবে। পাশাপাশি প্রথম পাতায় আমরা যে তথ্যগুলো পূরণ করেছি, অর্থাৎ জন্ম তারিখ, স্টুডেন্টস আইডি ইন বাংলা শিক্ষা পোর্টাল, আধার নাম্বার, ব্লাড গ্রুপ, উচ্চতা, ওজন, পিতার নাম, মাতার নাম, অভিভাবকের নাম, ফোন নাম্বার আর শিক্ষার্থীর ঠিকানা, প্রত্যেকটি তথ্য এখানে পূরণ করতে হবে। পাশাপাশি এটাও জানাতে হবে সেই বাচ্চাটি CWSN বাচ্চা কিনা, অর্থাৎ শারীরিক বা মানসিকভাবে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিনা, সেই তথ্যটিও এখানে দিতে হবে। এবারে আমরা যাব পরের পাতায়। এইখানে চলে এলো আমাদের পুরো যে পরীক্ষার সিস্টেম, যে পুরো বিষয়টা, সেই বিষয়টা সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো আমরা একটু ভালো করে বুঝে নেব যে কি পদ্ধতিতে পরীক্ষাগুলি হবে বা কিভাবে আমাদের ইভালুয়েশন যে প্রসেসটা সেইটা এখানে সম্পন্ন হবে। তাহলে আমরা জানি যে পরীক্ষা যে ব্যবস্থাটা আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষাতে চালু রয়েছে তা দুটি ভাগে বিভক্ত, একটি হলো ফরমেটিভ ইভালুয়েশন আর একটি হলো সামেটিভ ইভালুয়েশন। তার মানে কি, জ্ঞান গঠনকালীন মূল্যায়ন, আরেকটি হলো পর্যায়ক্রমিক মূল্যায়ন। টার্মগুলো শুনতে খুব কঠিন, একটু আমি ভেঙে বলে দিই। পর্যায়ক্রমিক বা সামেটিভ ইভালুয়েশন, অর্থাৎ যেটা 3 মাস পর পর হয়, অর্থাৎ সাধারণত এপ্রিল মাসে প্রথম পর্বের পরীক্ষা হয়, তারপর দ্বিতীয় পর্বের পরীক্ষা হয় আগস্ট মাসে, আর ডিসেম্বর মাসে হয় তৃতীয় পর্বের পরীক্ষা। তো এই পর্বভিত্তিক পরীক্ষাটিকে বলা হয় পর্যায়ক্রমিক। পর্যায়, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে মূল্যায়ন করা হয়, যেটা সাধারণ অর্থে লিখিত পরীক্ষা হয়, সেই পরীক্ষাটি হলো আমাদের সামেটিভ ইভালুয়েশন। আর যে পরীক্ষাটি সাধারণভাবে শিক্ষক বা শিক্ষিকা ক্লাসরুমের মধ্যে নিয়ে থাকেন, অর্থাৎ একটি শিশুর আচরণগত বৈশিষ্ট্য বা তার ব্যবহারিক বৈশিষ্ট্যের কতটা উন্নতি হচ্ছে, কতটা অবনতি হচ্ছে, তার বাকি আরো যে বিভিন্ন মাত্রার ইন্ডিকেটর, অর্থাৎ যে বিভিন্ন নির্দেশিকাগুলো রয়েছে, যে বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলোর উপর খেয়াল রেখে
তার পঠন পাঠনের অগ্রগতির ওপর নজর রেখে একটি বিশেষ পদ্ধতিতে ইতিপূর্বে নম্বর প্রদান করা হতো, যেটিকে আমরা সিসি ফরম্যাট বা পিকক মডেলের মাধ্যমে নাম্বার আপলোড করা বলতাম। সেখানে 5টি ইন্ডিকেটর থাকতো, সেই অনুসারে আমরা একটি মার্কস আপলোড করতাম এবং সেই অনুসারে মার্কশিট বা রেজাল্ট বা প্রগতিপত্রে সেই নাম্বার দেওয়া হতো। তো সেই যে ফরমেটিভ ইভ্যালুয়েশন, জ্ঞান গঠনকালীন মূল্যায়ন, মানে জ্ঞান গঠন যখন করছে, কখন করে? একটি পর্যায়ক্রমিক পরীক্ষা হয় 3 মাস পর, চতুর্থ মাসের শুরুতে গিয়ে। তাহলে ওই 3 মাস ধরে যে শিশুটি বিদ্যালয়ে যাচ্ছে, যে জ্ঞান আহরণ করছে, সেই সময়ে তার যে বিকাশ, সেই বিকাশকালীন মূল্যায়নটা এখানে তুলে ধরা হচ্ছে। তো এতদিন আমরা এগুলিকে আলাদা আলাদা বিষয় ভিত্তিক ভাবে রেজাল্টে পেতাম না, এবারে কিন্তু আমরা বিষয় ভিত্তিক ভাবে পাচ্ছি। প্রথমেই আছে প্রথম ভাষা বা প্রথম ল্যাঙ্গুয়েজ, পশ্চিমবঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা বাংলা। আর দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই ইংরাজি। তারপরে বিষয় হলো গণিত বা ম্যাথামেটিক্স। তারপরে যেহেতু ক্লাস 1, তাই এখানে আর কোনো বিশেষ ভারী সাবজেক্ট নেই। এরপরে আছে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, অর্থাৎ কলা ও কর্মশিক্ষা। আর শেষে রয়েছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা। সরি, এবারে আমরা দেখে নেব এইখানে কি করা হচ্ছে। বলা হচ্ছে প্রথম পর্ব, অর্থাৎ ফার্স্ট ফরমেটিভ ফেজ, মানে যখন আমাদের প্রথম পর্বের পরীক্ষা হয় অর্থাৎ এপ্রিল মাসে, তার আগেকার অবস্থা, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের কথা এখানে আলোচনা করা হচ্ছে। সেই 3টিকে আমরা দেখতে পাচ্ছি 3টে অংশে ভাগ করা হচ্ছে। প্রথম পর্বের F1A, তারপর F1B, তারপর F1C, 3টে পার্টে ভাঙা হলো। প্রত্যেকটিতে, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে 3টি মাসের কথা এখানে বলা হচ্ছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তো প্রত্যেকটি মাসে 20 নম্বর করে, প্রতিটি বিষয়ে 20 নম্বর করে আছে, প্রতিটি বিষয়ে 20 নম্বর করে নেওয়া হবে পরীক্ষা। এই পরীক্ষাটি লিখিত পরীক্ষা হতে পারে, কোনো প্রজেক্ট সম্পাদন হতে পারে, কোনো মডেল তৈরি হতে পারে, বা কোনো মৌখিক পরীক্ষা হতে পারে, কুইজ কম্পিটিশন হতে পারে। এইরকম বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক বা শিক্ষিকা ছাত্রছাত্রীর মূল্যায়ন করে থাকবেন। সাধারণ ক্ষেত্রেই দেখা যাবে যে মাসের শেষে বা চতুর্থ সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের শেষে এই মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। সেই মূল্যায়ন ক্রিয়াতে যে নম্বরটি ওই ছাত্রটি বা ছাত্রীটি পাবে, সেই নম্বরটিকে এখানে আমরা আপলোড করব, বা এখানে শিক্ষক বা বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা প্রতিটি বিষয়ের ঘর অনুসারে লিখবেন। বাংলার নম্বর, জানুয়ারি মাসের নাম্বার এই ঘরে, তারপরে জানুয়ারি মাসের ইংরেজির নাম্বার এই ঘরে, জানুয়ারি মাসের অঙ্কের নাম্বার এই ঘরে, এগুলি 20 নম্বরের হবে। আর আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, মানে কলা ও কর্মশিক্ষা, সেটি কিন্তু 10 নম্বরের পরীক্ষা হবে। স্বাস্থ্য ও শারীর শিক্ষাও 10 নম্বরের পরীক্ষা, সেইগুলি নির্দিষ্ট ঘরে লেখা হবে। একই রকম ভাবে দ্বিতীয় মাসের শেষে, অর্থাৎ ফেব্রুয়ারি শেষের নাম্বার তার পরের ঘর গুলিতে বসিয়ে দেওয়া হবে। সেইভাবে মার্চ মাস বা প্রথম পর্বের শেষ মাস, তারও যে নাম্বারগুলি এখানে বসানো হবে। এরপরে হবে সামেটিভ ইভালুয়েশন, অর্থাৎ প্রথম পর্বের পরীক্ষা। প্রথম পর্বে বাংলাতে যে নাম্বারটি, লিখিত পরীক্ষায় যে নাম্বার পাবে, সেটা হবে এখানে এতদিন এর আগে অবধি প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে দেখা যেত প্রথম পর্বের পরীক্ষা হতো 10 নম্বরের। সেই নিয়মটিকে এখানে পরিবর্তন করা হয়েছে। এখানে প্রথম পর্বের পরীক্ষা হবে 20 নম্বরের। তারপরে ইংরাজি, অঙ্ক, এদেরও পরীক্ষা হবে 20 নম্বরের। কিন্তু কলা ও কর্মশিক্ষা পরীক্ষা হবে 10 নম্বর, আর স্বাস্থ্য ও শারীর শিক্ষা পরীক্ষা হবে 10 নম্বর। এই পরীক্ষাটি, এই লিখিত পরীক্ষা হওয়ার পর পরীক্ষাটির মোট নাম্বারটা এখানে যোগ করে বসানো হবে। পর্যায়ক্রমিক পরীক্ষার নাম্বারটির যোগ করা হবে, মোট বার করা হবে, কিন্তু ফরম্যাটিভ ইভ্যালুয়েশন বা জ্ঞান গঠনকালীন যে মূল্যায়ন, তার নম্বরকে কিন্তু যোগ করে কোথাও লেখা হবে না, কিন্তু মার্কশিটে সম্পূর্ণরূপে তাকে প্রতিফলিত করা হবে, যার মাধ্যমে সেই ছাত্রের বা ছাত্রীর
অগ্রগতি ও প্রগতি সম্পর্কে সম্পূর্ণ ধারণা আমাদের সামনে ফুটে উঠবে। এবারে আসছি, তারপরে যেই আমাদের এপ্রিল মাসে প্রথম পর্বের পরীক্ষা হয়ে যাবে, তারপরে শুরু হবে দ্বিতীয় পর্বের প্রস্তুতি। দ্বিতীয় পর্বে প্রথম মাস হয় মে মাস, তারপর জুন, তারপর জুলাই। অনেক সময়ই দেখা যায় মে মাসটা গরমের ছুটিতে কেটে যায়। সেই অনুসারে বিদ্যালয়গুলি নিজ নিজ সিদ্ধান্ত গ্রহণ করবেন যে কখন দ্বিতীয় ফরম্যাটিভ ফেজ, অর্থাৎ আমরা যেই জ্ঞান গঠনকালীন মূল্যায়নের প্রথম যে পরীক্ষাটি 20 নম্বরের পরীক্ষাটি, সেই পরীক্ষাটি নেওয়া হবে, সেটা বিদ্যালয় কর্তৃপক্ষ স্থির করবেন। এইভাবে একই রকম ভাবে প্রথম পরীক্ষা, তারপর দ্বিতীয় পরীক্ষা, তারপরে তৃতীয় পরীক্ষা। এটি দ্বিতীয় পর্বের যে লিখিত পরীক্ষা হয় অগাস্ট মাসে হয়, সেই পরীক্ষার আগে এই 3টি আলাদা আলাদা টেস্ট সম্পন্ন হবে। সাধারণত মাস ভিত্তিকই হওয়াটাই বাঞ্ছনীয়। এরপরে আমরা আসবো অগাস্ট মাসের দ্বিতীয় পর্বের লিখিত পরীক্ষা, যে পরীক্ষাটি কিন্তু ক্লাস 1 এদের হতো 10 নাম্বার, 2 এরও হতো 10 নাম্বার, 3, 4, 5 এদের হতো 20 নাম্বার, কিন্তু এবার এই পরীক্ষাটি হবে 30 নম্বরে। 30 নম্বরে পরীক্ষাটি হবে এবং দ্বিতীয় পর্বের লিখিত পরীক্ষার নম্বরগুলি এই ঘরগুলিতে বসিয়ে এইখানে দ্বিতীয় পর্বে মোট প্রাপ্ত নাম্বারটি আমরা বের করে নেব। তারপর অগাস্ট মাসে পরীক্ষা হওয়ার পর সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই 3 মাসের ফরম্যাটিভ ইভ্যালুয়েশন বা জ্ঞান গঠনকালীন মূল্যায়নের নম্বরটি একই রকম ভাবে বিভিন্ন পরীক্ষা বা মৌখিক বা কোনো অন্য পদ্ধতির মাধ্যমে আমরা এখানে পেয়ে যাব। বিদ্যালয় কর্তৃপক্ষ সেই নাম্বারগুলিকে এখানে তুলে ধরবেন। তারপরে যে পরীক্ষাটি হবে তৃতীয় পর্যায়ের পরীক্ষা বা তৃতীয় পর্বের পরীক্ষা, লিখিত পরীক্ষা, সেটি কিন্তু হবে 50 নম্বরের। প্রতিটি বিষয় বাংলা, ইংরেজি অর্থাৎ প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা ও গণিত এগুলি হবে 50 নম্বরের পরীক্ষা। আর কর্ম ও শারীর শিক্ষা হবে 25 নম্বর ও স্বাস্থ্য ও শারীর শিক্ষাও হবে 25 নাম্বার। অর্থাৎ যেগুলি মূল বিষয়, মেইন স্ট্রিম সাবজেক্ট, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, এই 3টির সারা বছরে মোট সামেটিভ ইভ্যালুয়েশন হবে 100 নম্বরের ওপর। আর কলা ও কর্মশিক্ষা হবে 50, আর স্বাস্থ্য ও শারীর শিক্ষাও 50 নম্বরের ওপরে হবে। সেই অনুসারে এখানে পার্সেন্টেজ ক্যালকুলেট করে লেখা হবে। এটি গেল আমাদের যে লিখিত পরীক্ষা বা কোনো প্রজেক্ট ইত্যাদি বিষয়। এছাড়া বেশ কিছু দৈনন্দিন বিষয় যেটি শিক্ষক শিক্ষিকারা সারা বছর ধরে পর্যবেক্ষণ করবেন, সেই অনুসারে আরো কিছু ইন্ডিকেটর, আরো কিছু ক্ষেত্র তুলে ধরা হচ্ছে, যেগুলি ছাত্র বা ছাত্রীর বৌদ্ধিক, মানসিক, শারীরিক বিকাশের নিদর্শনকে আমাদের সামনে তুলে ধরবে। জ্ঞান গঠনকালীন এখানেও 3টি পর্বের উল্লেখ করা হচ্ছে। জ্ঞান গঠন পর্ব প্রথম পর্ব, জ্ঞান গঠনের দ্বিতীয় পর্ব এবং জ্ঞান গঠনের তৃতীয় পর্ব। অর্থাৎ ফরম্যাটিভ ফার্স্ট ফেজ যেটা রয়েছে, সেই পেজে শেষে অর্থাৎ মার্চ মাসের শেষে বা এপ্রিল মাসের শুরুতে যখন আমাদের প্রথম পর্বের লিখিত পরীক্ষাটি হবে, ঠিক তার আগে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই কিছু বিষয়ের ওপর একটি ছাত্র বা ছাত্রীর বিশ্লেষণ করবেন। কি? প্রথমটি হচ্ছে বুদ্ধিমত্তার বৈচিত্র্য। প্রথম প্রশ্ন উঠে এসেছে যে বুদ্ধিমত্তার বৈচিত্র্য জিনিসটি কি, কিভাবে আমরা বুঝবো জিনিসটা সম্পর্কে, আমরা কি করে জানবো যে ওখানে কি করা হচ্ছে। বুদ্ধিমত্তার বৈচিত্র্য বলতে অনেক সময় দেখা যায় কোনো ছাত্র বা ছাত্রী অঙ্ক করাতে পারদর্শী, সে খুব দ্রুত চিহ্নিত করতে পারে যে যোগ করতে হবে না, গুণ করতে হবে না, বিয়োগ করতে হবে। আবার কোনো ছাত্র ছাত্রীর ক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো কারণে তাকে আঁকতে দেওয়া হয়, তাহলে হয়তো সে খুব দ্রুত চিহ্নিত করতে পারছে যে এখানে আমাকে কি করতে হবে, বুদ্ধি খাটিয়ে কি করে আমি একটি সংখ্যাকে ব্যবহার করে কোনো ছবি আঁকতে পারবো বা কোনো বর্ণকে ব্যবহার করে ছবি আঁকতে পারবো, এইগুলো তাদের মাথায় সহজে আসছে। আবার হতে পারে কোনো ছাত্র বা ছাত্রীর মিউজিক বা গানের প্রতি অত্যন্ত আকর্ষণ আছে, সে খুব সহজে গান শিখতে পারে।
তাহলে এই ক্ষেত্রে সে তার বুদ্ধিমত্তাকে প্রয়োগ করতে পারছে। এরকম বিভিন্ন আলাদা আলাদা ক্ষেত্রে সে তার বুদ্ধিমত্তার কি পরিচয় বিদ্যালয়ের কাছে ফুটিয়ে তুলছে, সেইটা এখানে আমাদের প্রথম ঘরে লেখা হবে। এটি প্রথম পর্বে মার্চ মাসের শেষে লেখা হচ্ছে এই ঘর বরাবর। এবারে দ্বিতীয় যে ঘরটি আছে সেটি হলো আগ্রহের ক্ষেত্র বা এরিয়া অফ ইন্টারেস্ট। এটা অনেকটা একই রকম, মানে সেই ছাত্র বা ছাত্রীটি কোন ক্ষেত্রের ওপর আগ্রহ বেশি প্রকাশ করছে, মহাজাগতিক বিষয়ের ওপর, নাকি ধর্মীয় বিষয়ের ওপর, নাকি নৃত্যশিল্পের ওপর, নাকি অঙ্কন বিদ্যায়, নাকি পঠন পাঠনের ওপর, আর না খেলাধুলায়। এখানে একটু মাথায় রাখতে হবে যে প্রত্যেক শিশুই খেলাধুলার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়, তাই খেলাধুলা ছাড়া তার আর কোন কোন বিষয়ে আগ্রহ আছে সেইটারই পরিচয় এই আগ্রহের ক্ষেত্র বা এরিয়া অফ ইন্টারেস্টে ফুটে উঠবে। এরপরে আসছি আমরা মনোভাব বা পজিটিভ অ্যাটিটিউড। একটি ছাত্র বা ছাত্রীর মধ্যে কতটা পজিটিভ অ্যাটিটিউড আছে সেটা কিন্তু অনেক সময়ই বোঝা যায়। কিরকম ভাবে? একটি ছাত্র বা ছাত্রী হয়তো খুব সহজেই শিক্ষক বা শিক্ষিকার কাছে বলতে পারে যে তার কি সমস্যা হচ্ছে বা তার বন্ধুর কি সমস্যা হচ্ছে, বা ক্লাসে কোন বিষয়ের পড়াটিতে তাদের কি জায়গাতে বুঝতে অসুবিধা হচ্ছে, এই তথ্যগুলো তারা খুব সহজে ভয় না পেয়ে শিক্ষক শিক্ষিকার কাছে উপস্থাপন করতে পারেন। এটি তার পজিটিভ অ্যাটিটিউড বা ধনাত্মক মনোভাবের এক বিশেষ পরিচয় বহন করছে। তাহলে এই ধরনের মনোভাব যারা পোষণ করছে তাদের ক্ষেত্রে এখানে পজিটিভ অ্যাটিটিউডের উপস্থিতি সম্পর্কে লেখা হবে যে তার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড কতটা। অনেক সময় দেখা যায় যে হয়তো কোনো কারণে কোনো একটি প্রশ্নের উত্তর কোনো ছাত্রকে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে সেই ছাত্র বা ছাত্রীটি সঠিক উত্তর দেওয়ার পরেও যদি তাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি সঠিক উত্তর দিয়েছো, অনেক সময় সেই ছাত্র বা ছাত্রীটি ঘাবড়ে যায়, ঘাবড়ে গিয়ে সঠিক উত্তরকে ভুল করে দেয়। এটি তার পজিটিভ অ্যাটিটিউডের পরিচায়ক কখনোই নয়। যদি কোনো কারণে সেই ছাত্র বা ছাত্রী সুনির্দিষ্ট করে যে না, আমি যেটি বলেছি, যে উত্তরটি বলেছি সেটিই সঠিক, সেটা তার পজিটিভ অ্যাটিটিউড এবং তার কনফিডেন্স লেভেলের একটা পরিচয় বহন করে। এরপরে আসছে ব্যতিক্রমী দক্ষতা। ব্যতিক্রমী দক্ষতা বিভিন্ন ছাত্রছাত্রীর মধ্যে বিভিন্ন রকম হতে পারে। কেউ খুব স্বাভাবিকভাবে নৃত্যশিল্পে পারদর্শী, অর্থাৎ তাকে হাতে ধরে নাচ শেখাতে হয়নি, তারপরেও সে পারে। তাকে হাতে ধরে কবিতা আবৃত্তি শেখাতে হয়নি, তারপরেও সে সুন্দর আবৃত্তি করতে পারে। তাকে হাতে ধরে খেলতে শেখানো হয়নি, তারপরেও সে হয়তো ক্রিকেট বা ফুটবল এই ধরনের কোনো খেলায় বিশেষ রূপে পারদর্শী। হয়তো তার বয়সী অন্যান্য ছাত্রছাত্রীদের তুলনায় সে অনেকটা বেশি এগিয়ে আছে। হতে পারে কোনো প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে, কোনো একটি বড় প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে সে বেশি এগিয়ে আছে, তাহলে তার চিন্তন করার ক্ষমতাটা তুলনায় বেশি। হতে পারে যে ছাত্রছাত্রীটি পড়াশুনো বা নৃত্য বা অঙ্কন যেগুলো আমরা বিদ্যালয়ে পড়িয়ে থাকি, বিদ্যালয়ের সাথে যুক্ত, সেগুলির কোনোটিতেই পারদর্শী নয়, কিন্তু তার একটি বিশেষ দক্ষতা হলো যে সে হয়তো কোনো ইলেকট্রিকের জিনিসের প্রতি আগ্রহী, অর্থাৎ সে কিভাবে সেটা তৈরি হয়েছে সেটা জানাতে তার অত্যন্ত আগ্রহ। বা হয়তো সেই ছাত্রটি বা ছাত্রীটির মধ্যে বন্য প্রাণীর, অর্থাৎ বাঘ, সিংহ এই ধরনের যে প্রাণী রয়েছে তাদের জীবন যাত্রা সম্পর্কে জানার প্রবল আগ্রহ আছে, এবং সেখানে সে ওয়াইল্ড লাইফ অর্থাৎ বন্য প্রাণীর যে জীবনযাত্রা সেখানে সে তার নিজস্ব মতামত পোষণ করছে। অর্থাৎ তার হয়তো একটি বাঘ বসে আছে, তাকে দেখে ভাববার ক্ষমতা হচ্ছে যে সেই বাঘটি কি করতে চাইছে, শিকার ধরতে চাইছে নাকি তার খিদে পেয়েছে। এই ধরনের যে বিশেষ দক্ষতা সেগুলিকে এখানে ফুটিয়ে তোলা হবে। এরপরে আসছে উদ্বেগের বৈশিষ্ট্য, ফিচার অফ অ্যানেক্সিটি, যে ওই ছাত্রছাত্রীর উদ্বেগের বিষয়টা কি। যেমন হতে পারে যে ছাত্র বা ছাত্রীটি ক্লাসে অমনোযোগী। সকল ছাত্রছাত্রী ক্লাসে অমনোযোগী হয় না, কিছু কিছু ছাত্রছাত্রী হয়ে থাকে। বা হতে পারে তার লিখতে ভালো লাগে না, সে লেখাটাকে এড়িয়ে চলতে চায়। তাহলে এই বিষয়টি ছাত্রছাত্রীটির কে নিয়ে, ছাত্রটা বা ছাত্রীটিকে নিয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে।
পাশাপাশি সেই ছাত্র বা ছাত্রীটির এই উদ্বেগকে দূর করার যে পথ নিয়ে শিক্ষকরা এগিয়ে চলেছেন, সেই পথে তাদেরকে এই ইন্ডিকেটর অত্যন্ত সহযোগিতা করবে। এরপরে আসছে শিখনের অপূর্ণতা। শিখনের অপূর্ণতা বিষয়টি কি? অর্থাৎ হতে পারে যে কোনো একটি কারণবশত কোনো একটি শ্রেণীতে একটি ছাত্রের কোনো একটি বিশেষ জ্ঞান অপূর্ণ থেকেছে। যেমন দেখা যায় প্রাথমিক স্তরে বহু ছাত্রছাত্রী মাত্রা জ্ঞান সম্পর্কে অবহিত নয়। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীতে চলে আসার পরেও কোন অক্ষরের মাত্রা থাকবে, কোথায় পূর্ণমাত্রা হবে, কোথায় অর্ধমাত্রা হবে, এই বা কোথায় মাত্রা থাকবে না, মানে কোন অক্ষরগুলি মাত্রাহীন, সেই সম্পর্কে তাদের মধ্যে স্পষ্ট ধারণা থাকে না। এটি একটি শিখনের অপূর্ণতা। এবারে আসছে পরের যে ইন্ডিকেটর, বিশেষ শিখন প্রতিবন্ধকতা। স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টি কি? হয়তো দেখা যায় কোনো কারণে একটি চতুর্থ শ্রেণীর ছাত্র বা ছাত্রীর ভগ্নাংশের অঙ্ক শিখতে একটু সমস্যা হচ্ছে। বাকি অঙ্ক সে খুব সুন্দরভাবে করে নিচ্ছে, ইংরেজি করে নিচ্ছে, বাংলা করে নিচ্ছে, তাহলে সেই ছাত্রটি বা ছাত্রীর ভগ্নাংশের অঙ্ক শিখতে সমস্যা হচ্ছে। এটি তার একটি বিশেষ প্রতিবন্ধকতা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। সেই যে সমস্যাটা, সেটা হয়তো পরবর্তী পর্বে গিয়ে মিটে যেতে পারে। এইগুলিকে কেন করা হচ্ছে? যদি কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে কোনো ছাত্র অত্যন্ত আগ্রহ প্রকাশ করে, তাহলে শিক্ষক শিক্ষিকারা সাধারণভাবে সেই আগ্রহকে আরো বৃদ্ধি করার চেষ্টা করবেন পরবর্তী পর্যায়গুলিতে, এবং যে বিষয়ে ছাত্র বা ছাত্রীর দুর্বলতা রয়েছে সেগুলিকে সমূলে নিরসন করার চেষ্টায় ব্রতী হবেন। সেই কারণে এই ইন্ডিকেটরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে এটি প্রথম পর্বের পরীক্ষার পূর্বে এই পুরো ডিটেলসটি পূরণ করবেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, এবং তারপরে দ্বিতীয় পর্বের আগেও একইভাবে এবং তৃতীয় পর্বের ক্ষেত্রেও একই রকম ভাবে এই প্রগতিপত্রের এই অংশটিকে পূরণ করা হবে। এবারে আমরা উল্টাচ্ছি পাতাটা, পরের যে পার্টটা আছে, মানে ক্লাস 1 এর লাস্ট পেজ। এখানে কি আছে? আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশ, সেটা সম্পর্কে এখানে দেখে নেব। এখানে লেখার জায়গা নেই, এখানে গ্রেড সিস্টেম আছে। খুব ভালো হলে এ, ভালো হলে বি, স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক হলে সি দেওয়া হবে। আর উন্নতির জায়গা আছে এরকম ভাবনা চিন্তা যদি বিদ্যালয় কর্তৃপক্ষের থাকে, তাহলে তারা এখানে ডি বসাবেন। এখানে কি কি বিষয় রয়েছে? প্রথমেই আছে আত্মসচেতনতা, সেলফ অ্যাওয়ারনেস। অনেক সময় অনেক শিশু নিজেদের সম্পর্কে অত্যন্ত সচেতন হয়। নিজের জিনিস গুছিয়ে রাখা, নিজের পড়ার কাজটিকে সুন্দরভাবে সুসম্পন্ন করা, সময় মতো টিফিন পিরিয়ডে নিজের খাবারটাকে খেয়ে নেওয়া, এগুলো তার আত্মসচেতনতার পরিচয়কে বহন করে। যোগাযোগের দক্ষতা, একজন শিশু তারই শ্রেণীতে ভর্তি হওয়া নতুন শিশুর সাথে কিভাবে যোগাযোগ স্থাপন করছে, তার শ্রেণীকক্ষের বা বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে কিভাবে যোগাযোগ স্থাপন করছে, অর্থাৎ কিভাবে তাদের সাথে কথা বলছে, তাদের সঙ্গে মিশছে, পাশাপাশি বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সঙ্গে কিভাবে নিজেকে মিশিয়ে নিচ্ছে, কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ তৈরি করে তার নিজস্ব সমস্ত কিছু তাদের সামনে তুলে ধরছেন, সেই বিষয়গুলি ফুটিয়ে তোলে এই যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগের দক্ষতা। এরপরে আসছে সমবেত চিন্তন বা শ্রেণীবদ্ধকরণ। সমবেত চিন্তন বিষয়টি কি? সমবেত চিন্তন মানে হচ্ছে একসাথে চিন্তা করার ক্ষমতা। অর্থাৎ কোনো কারণে কোনো ক্লাসে একটি বিতর্ক সভার আয়োজন করা হলো, বা একটি দল গঠন করে সেই দলের মাধ্যমে কুইজ কম্পিটিশন করানো হলো। সমস্ত বিষয়গুলিতে দলগতভাবে একত্রিত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হয় ছাত্রছাত্রীদের, বা কোনো প্রশ্নের উত্তরকে স্থির করতে হয় ছাত্রছাত্রীদের। এই যে একত্রিত হয়ে কোনো কাজ করা, কোনো কাজের মধ্যে নিজেকে ইনভলভ করা, সেগুলি সমবেত চিন্তনের পরিচায়ক। কোনো অনুষ্ঠানে, বিদ্যালয়ের কোনো অনুষ্ঠান
সরস্বতী পুজো থেকে শুরু করে যে কোনো ধরনের বড় অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নিজেদেরকে কতটা এগিয়ে নিয়ে এসে ইনভলভ হচ্ছে সেটাও ফুটিয়ে তোলে এই সমবেতভাবে চিন্তন করা বা সমবেত হয়ে কাজ করার দক্ষতাকে। এরপরে আসছে এক্সেপশনাল লার্নিং স্কিল, এক্সপেরিমেন্টাল লার্নিং স্কিল, মানে অভিজ্ঞতার শিখন দক্ষতা। অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রীকে যদি কোনো গল্প শোনানো হয় বা কোনো অভিজ্ঞতার কথা তাদের সাথে শেয়ার করা হয় বা কোনো একটি কম্পিটিশন বা কোনো একটি খেলার মাধ্যমে যদি তার সামনে কিছু তথ্য উপস্থাপন করা হয়, তাহলে সেই তথ্যের থেকে সে কতটা শিখলো, কতটা বুঝলো, সামাজিক আচরণগুলি সম্পর্কে কতটা অবহিত হলো তা ফুটে ওঠে। এবং সেই ফুটিয়ে ওঠাটাকে, ফুটিয়ে তোলাটাকে আমরা এই ইন্ডিকেটরের মাধ্যমে প্রকাশ করছি অভিজ্ঞতালব্ধ শিখন দক্ষতা। এরপরে আছে গহীন চিন্তন, ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ কোনো জটিল অঙ্ককে একটু গভীরভাবে ভাবা, বা হয়তো অনেক সময় আমরা করি কি, যে একটি অঙ্ক দেওয়া আছে, একটি অঙ্কের মধ্যে হয়তো আমরা বিভিন্ন চ্যাপ্টারে কিছু কিছু বিষয়কে মিলিয়ে দিচ্ছি, কিছু কিছু বিষয়কে মিলিয়ে দিয়ে একটি নতুন ধরনের অঙ্ক তৈরি করছি। সেই অঙ্কটিকে ভাবনা চিন্তা করে সরলীকরণ করে সমাধান করতে পারা, এটি গহীন চিন্তার, গহীন চিন্তনের তার পরিচয় বহন করে। সমস্ত শিশুই সমান পরিমাণ গহীন চিন্তন করতে পারবে না, প্রত্যেকের আলাদা আলাদা দক্ষতা আছে। যদি কেউ বাংলা বিষয়ে গহীন চিন্তন করতে পারে, তাহলে দেখা যাবে অন্য কোনো একটি ছাত্র গণিতে পারছে, অন্য কোনো একটি ছাত্র হয়তো ইংরাজিতে পারছে, অন্য ছাত্র বা ছাত্রী হয়তো খেলাধুলাতে বা মিউজিকে বা ড্যান্সে এরকম অন্য কোনো বিষয়ে পারছে। কোনো ছাত্র বা ছাত্রী হয়তো হাতের কাজে খুব গভীর চিন্তা করে একটি নতুন ডিজাইন বা একটি নতুন তথ্য প্রেজেন্ট করছে। হয়তো সেই ছাত্র বা ছাত্রীটির করা কোনো কাজ আমাদের কাছে খুব পুরনো মনে হতে পারে, কিন্তু সেই বিষয়টি, সেই ভাবনাটি সেই শিশুটির কাছে কিন্তু নতুন, কারণ সে নিজে থেকে ভেবে ওই ধরনের কাজটি করছে। এরপরে আসছে আমাদের বিশ্লেষণমূলক চিন্তন, অ্যানালিটিক্যাল থিঙ্কিং। কোনো একটি বাস্তব উদ্ভূত সমস্যার সম্মুখীন হওয়ার পর, যেমন একটি খেলনা, কোনো শিশুর খেলনা যদি ভেঙে যায়, তাহলে সেই খেলনাটি সম্পর্কে সে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে। সে অনেক সময় দেখা যায় কোনো ছাত্র বা ছাত্রী ওই ভেঙে যাওয়া খেলনাটি নিয়ে বসেছে, তার প্রথম প্রশ্ন, খেলনাটি ভাঙলো কি করে, কোথা থেকে ভাঙলো, আমি কিভাবে খেলনাটিকে জুড়ে দিতে পারি। অনেক সময় হয়তো কোনো খেলনা ভেঙে গেলে সে তার শিক্ষক বা শিক্ষিকার কাছে গিয়ে বলে যে সেটাকে যেন আঠা দিয়ে জুড়ে দেওয়া হয়। তাহলে এখানে তার বিশ্লেষণ, অ্যানালিসিস করার ক্ষমতাটাকে যাচাই করা যাচ্ছে, যে সে বিশ্লেষণ করে দেখলো যে কোনো একটি জায়গা প্লাস্টিকের খেলনা সেটি ভেঙে গেছে, এবং সেটি যদি সে তার মাস্টারমশাই বা দিদিমণির কাছে নিয়ে যায়, তাহলে তিনি আঠা দিয়ে ওই খেলনাটিকে জুড়ে আবার সারিয়ে দিতে পারবেন। এবং সে এটাও ভেবে দেখেছে তার কাছে আঠা নেই, আঠাটা তাকে বিদ্যালয়ের কাছে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার কাছেই চাইতে হবে। তাই সে সঙ্গে সঙ্গে চলে গেল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার কাছে। তো এটি হলো তার বিশ্লেষণ করার ক্ষমতা, এবং বিশ্লেষণ করে উদ্ভূত সমস্যার সমাধান করার ক্ষমতা। আবার অনেক ক্ষেত্রে অনেক শিশু সমাধান করার ক্ষমতা নেই, বা তার চিন্তনের এত গভীর ক্ষমতা নেই, তাই তার খেলনা ভেঙে গেলে সে হয়তো কান্নাকাটি জুড়ে দেয়, কারণ তার মাথায় পৌঁছায় না যে সে আসলে ঠিক কি করবে এবার। তো সেইভাবে আমরা বুঝতে পারি যে সেই শিশুটির বিশ্লেষণাত্মক ক্ষমতাটি একটু কম। তখন শিক্ষক শিক্ষিকারা সাধারণভাবে সেই শিশুটিকে বোঝানোর চেষ্টা করেন যে ঠিক কি কারণে খেলনাটি ভাঙলো, কিভাবে আমরা সেটিকে সারিয়ে তুলতে পারি। এই বিষয়গুলির মাধ্যমে তার বিশ্লেষণাত্মক ক্ষমতাকে বৃদ্ধি করার চেষ্টা করেন। তো এইভাবে আমরা জানতে পারি একটি শিশুর বিশ্লেষণাত্মক ক্ষমতার কত দূর।
এরপরে আমাদের যে ইন্ডিকেটরসটি আছে সেটি হলো সমস্যা সমাধানের সামর্থ্য। অর্থাৎ যে গল্পটি এইমাত্র আমি বলছিলাম যে একটি খেলনা যদি ভেঙে যায়, একটি শিশু সাধারণভাবে কি করে, সেই ভেঙে যাওয়া খেলনাটিকে নিয়ে হাতে নাড়িয়ে চাড়িয়ে বিভিন্নভাবে খুঁজে বের করার চেষ্টা করে যে সমস্যাটা ঠিক কি। অনেক বাচ্চা সমস্যা তো খুঁজে পায় কিন্তু সমাধান করতে পারে না, বিভিন্নভাবে সমাধান করতে গিয়ে সে হয়তো খেলনাটিকে আরোই ভেঙে ফেলে। তাই সমস্যা এলেই যে সেটি একটি শিশু সমাধান করতে পারবে এরকমটা নয়, সেই সমস্যাটি সে কতটা সমাধান করতে পারছে বা সমাধানের উপায় ভাবতে পারছে সেইটার যে ইন্ডিকেটরের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে সেটি হলো আমাদের সমস্যা সমাধানের সামর্থ্য। এরপরে আসছে সৃজন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিষয়টি কি? এই যে আমি বললাম যে খেলনাটি ভেঙে গেছিল, ভেঙে যাওয়ার পর সে খানিক বিচার বিশ্লেষণ করে দেখলো যে খেলনাটা কোথা থেকে ভেঙেছে, কিভাবে ভেঙেছে। তারপরে সে দেখতে চাইলো যে সে কিভাবে সমাধান করতে পারে। প্রথমে তো নিজে চেষ্টা করলো, নিজে চেষ্টা করতে গিয়ে দুটি ঘটনা ঘটতে পারে, সে আরোই ভেঙে ফেললো, খেলনাটি আরোই নষ্ট করে ফেললো, অথবা সে ভাবলো যে এটা আমি পারবো না, তখন ভাবছি আমি যদি না পারি তাহলে আমি এটাকে ঠিক করব কি করে। এখানে তার পাশাপাশি পজিটিভ অ্যাটিটিউডটাও ফুটে উঠছে যে সে সঙ্গে সঙ্গে ভাবলো তাহলে আমার থেকে বড় বিদ্যালয়ে যে রয়েছে, যে শিক্ষক বা শিক্ষিকা আছেন, আমি তার কাছে যাই। দিয়ে সে একটি সিদ্ধান্ত নিল, এটি তার সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা তাকে ফুটিয়ে তুলছে, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাকে ফুটিয়ে তুলছে। সেই সম্পর্কে আমরা এখানে ইন্ডিকেটরস রয়েছে এবং সেই ইন্ডিকেটরে আমাদের গ্রেডিং সিস্টেমে জানানো হবে যে ওই বাচ্চাটির সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা কতটা বেশি। এরপরে সৃজনশীল উপস্থাপনের দক্ষতা। সৃজনশীল উপস্থাপন একদম ছোট শিশুরা যারা 1, 2, 3 পড়ে তারা অনেক সময় দেখা যায় রং টং হাতে মেখে নিয়ে রং দিয়ে দেয়ালে আঁকছে বা কাগজে আঁকছে, দিয়ে বিভিন্ন রং মিশিয়ে একটি অদ্ভুত নতুন রং তৈরি করার চেষ্টা করে। হয়তো অনেক সময় দেখা যায় যে কোনো কারণে একটি ফলের রং ভুল করে, হয়তো আপেলের রং ভুল করে একটি বাচ্চা নীল করে ফেলেছে। আমাদের সাধারণ চোখে মনে হচ্ছে বাচ্চাটি ভুল করেছে, আমরা অনেক সময় তাকে বকাবকিও করি যে আপেলের রং কি নীল হয়। কিন্তু যদি কোনো কারণে সেই বাচ্চাটিকে জিজ্ঞাসা করা যায় এটা তুমি নীল করেছো কেন, তখন সে হয়তো উত্তর দেয় যে আমার নীল রংটি পছন্দ, আপেলের রংটা যদি নীল হতো তাহলে কি ভালো না দেখতে হতো। তাহলে সে তার মনের যে স্বাদ, যে ইচ্ছা, সেটাকে নিজের সৃজনশীলতার মাধ্যমে তার আঁকায় ফুটিয়ে তুলেছে। একইভাবে হতে পারে কোনো মাটির দলা বা ক্লে। গ্রামাঞ্চলে মাটির দলা নিয়ে খেলা করে বাচ্চারা, আর শহরাঞ্চলে ক্লে নিয়ে তারা অনেক সময় বিভিন্ন রকম আকৃতির জিনিস বানানোর চেষ্টা করে, বিভিন্ন মূর্তি বানানোর চেষ্টা করে, এমনকি বোর্ডে স্যার ম্যাডামদের ছবি আঁকারও চেষ্টা করে। এটি তার সৃজনশীলতার পরিচায়ক। একটু বড় হয়ে অনেক সময় দেখা যায় দুটি ব্যাটারির সাহায্যে একটা ছোট্ট লাইট তারা জ্বালিয়ে ফেলছে নিজের ক্ষমতায়, নিজে ভাবনা চিন্তা করে বের করে। এগুলি সম্পূর্ণরূপে সেই শিশুটির সৃজনশীলতার পরিচায়ক। এরকম আরো অনেক সৃজনশীল বিষয় বাচ্চাদের মধ্যে থেকে ফুটে উঠে আসে, সেইগুলি সৃজনশীলতার পরিচায়ক। এরপরে আমাদের পরের যে ইন্ডিকেটর 10 নম্বর ইন্ডিকেটর, নান্দনিক বোধগম্যতা। একটি শিশু তার পারিপার্শ্বিক সম্পর্কে কতটি ওয়াকিবহাল এবং নিজেকে বিভিন্ন প্রাকৃতিক ও পারিপার্শ্বিক বিষয়ের মধ্যে মিশিয়ে দিয়ে প্রকৃতি থেকে কিছু তথ্য সংগ্রহ করা। যেমন হতে পারে একটি প্রজাপতি উড়ে চলেছে বা কোনো একটি স্থানে বসে আছে, সেই প্রজাপতির পাখার রং থেকে তার মনে বিভিন্ন রঙিন ভাবনা চিন্তাকে ফুটিয়ে তোলার যে তাদের ইচ্ছা, যেভাবে তারা প্রকাশ করে, সেটি নান্দনিক বোধগম্যতাকে ফুটিয়ে তোলে। এই প্রত্যেকটি ইন্ডিকেটর বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন পর্বে, অর্থাৎ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বে সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ পর্যায়ক্রমিক পরীক্ষার আগে এখানে গ্রেডিং সিস্টেমে
তাদের এই ইন্ডিকেটরগুলির পরিচয় এখানে ফুটিয়ে তুলবেন। এবং নিচে রয়েছে শিক্ষক শিক্ষিকার সার্বিক মূল্যায়ন, অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকা এই 10টি ইন্ডিকেটরের ভিত্তিতে ওই ছাত্রটিকে বা ছাত্রীটিকে কিভাবে রেটিং করছেন বা গ্রেড দিচ্ছেন সেটা এখানে ফুটে উঠবে। যে ওভারঅল তিনি তাকে ভেরি গুড, মানে এ না বি না সি না ডি, কোন ক্যাটাগরিতে রাখতে চাইছেন সেটা এখানে ফুটে উঠবে। নিচে আমরা দেখতে পাচ্ছি শ্রেণী শিক্ষকের স্বাক্ষর, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং অভিভাবক অভিভাবিকার স্বাক্ষরের জায়গা। একইভাবে আমরা এরপরে দেখছি দ্বিতীয় শ্রেণী। প্রথম শ্রেণী শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ একটি বাচ্চা প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে যখন উঠে যাবে, তার যখন রেজাল্টটি বেরোবে, রেজাল্ট বেরোনোর পর এই রেজাল্ট অভিভাবক অভিভাবিকাদেরকে দেখানো হবে এবং পুনরায় বিদ্যালয়ের কাছে জমা থাকবে। বিদ্যালয় কর্তৃপক্ষ আবার সেই বাচ্চাটি যখন দ্বিতীয় শ্রেণীতে উঠবে তখন আবার দ্বিতীয় শ্রেণীর জন্য যে সার্বিক প্রগতি নিদর্শন পত্র বা হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ডের অংশ, যে পাতাগুলি রয়েছে ওই বুকলেটের মধ্যে, সেগুলিকে একই রকম ভাবে ফিল আপ করবেন এবং নম্বর বসাবেন। এখানেও নতুন কোনো বিষয় বা সাবজেক্ট এখানে ইন্ট্রোডিউস হয়নি, প্রথম শ্রেণীর মতো একই নাম্বার ভিত্তিকে পরীক্ষাগুলি হতে থাকবে। এরপরে আসছে তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীতেও একই পদ্ধতি অবলম্বন হবে এবং এখানে এসে একটু পরিবর্তন আছে। এখানে পরিবেশ, আমাদের পরিবেশ এই বিষয়টি নতুন করে শুরু হচ্ছে, নতুন ইন্ট্রোডিউস হচ্ছে, যেটা প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পড়ানো হয়নি। এখানে এই সাবজেক্টটিকে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। ফরমেটিভেও নেওয়া হয়েছে এবং পাশাপাশি সামেটিভ অর্থাৎ পর্যায়ক্রমিক মূল্যায়নেও সেটিকে প্রকাশ করা হয়েছে। এর বাইরে বাকি যে আমাদের ইন্ডিকেটরস গুলো ছিল, শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ এবং পাশাপাশি আচরণের বৌদ্ধিক ক্ষেত্রসমূহ, এইগুলি প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যা ছিল তৃতীয় শ্রেণীতেও একই আছে। পাশাপাশি চতুর্থ শ্রেণীতে গিয়েও বিষয়গুলির কোনো পরিবর্তন নেই, সেটি তৃতীয় শ্রেণীর মতো একই। পঞ্চম শ্রেণীতে যখন আসছে, পঞ্চম শ্রেণীতেও বিষয়গুলো একই থাকছে। এরপরে যখন একটি ছাত্র বা ছাত্রী পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠছে, অর্থাৎ সে হাই স্কুলে যাচ্ছে, তার কিন্তু এই রিপোর্ট কার্ডটি টিসির সাথে একই সঙ্গে অভিভাবক অভিভাবিকাকে বিদ্যালয় কর্তৃপক্ষ দিয়ে দেবেন এবং সেই অভিভাবক এই টিসি এবং এই প্রগ্রেস রিপোর্ট কার্ড হাই স্কুলের হাতে জমা দেবে। হাই স্কুল ক্লাস 6 থেকে আবার সার্বিক প্রগতি পত্রকে এগিয়ে নিয়ে যাবেন। সেখানে একই রকম ভাবে পুরো বিষয়গুলিকে দেখা হবে, কিন্তু এখানে পরিবেশ বিষয়টিকে ভাগ করে দেওয়া হচ্ছে। সেটিকে বিজ্ঞান, ভূগোল ও ইতিহাস, এই 3টি আলাদা আলাদা বিষয়ের সূচনা হচ্ছে এবং সেই বিষয়গুলিতে ফরমেটিভ ইভালুয়েশন এবং সামেটিভ ইভালুয়েশন হবে। কিন্তু এইখানে নাম্বারের মান পাল্টে যাচ্ছে। এখানে যে ফরমেটিভ ইভালুয়েশন গুলো হচ্ছে, সেগুলো হচ্ছে 30 নম্বরের। প্রত্যেক পর্বের যে 3টি করে পরীক্ষা, সেগুলি সব 30 নম্বরের হয়ে যাচ্ছে। আর লিখিত পরীক্ষা, সামেটিভ বা পর্যায়ক্রমিক পরীক্ষার প্রথম পর্বের পরীক্ষা হবে 30 নম্বরের, দ্বিতীয় পর্ব হবে 50 নম্বরের, আর তৃতীয় পর্ব হচ্ছে 70 নম্বরের। কিন্তু কলা ও কর্মশিক্ষা পরীক্ষা প্রথম পর্বে হচ্ছে 15, দ্বিতীয় পর্ব 25 আর তৃতীয় পর্বে 35। এইভাবে নাম্বারটি বিভাজন করা হচ্ছে। কিন্তু শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ এবং আচরণের বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশ, এগুলিতে কোনো প্রকার পরিবর্তন নেই, একই ইন্ডিকেটরস রয়ে যাচ্ছে। একইভাবে সপ্তম শ্রেণী ও অষ্টম শ্রেণীর যে প্রগতিপত্র, সেগুলিকেও পূরণ করবে হাই স্কুল কর্তৃপক্ষ। এইখানে একটি শিশুর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ প্রগতির এক চিত্রণ এই প্রগতিপত্রে তোলা থাকবে, যা দেখে তার অগ্রগতির একটি সুনির্দিষ্ট ধারণা আমরা পেয়ে যাব। এছাড়া প্রত্যেকটি ক্লাসের শেষে, প্রত্যেক বছর ক্লাস 1-এর শেষে এখানে যে ইন্ডিকেটরস গুলি রয়েছে, সেই ইন্ডিকেটরস সম্পর্কে একটি ওভারঅল স্কোর, ওভারঅল গ্রেড তাদেরকে দেওয়া হবে। শ্রবণ দক্ষতা, অর্থাৎ কোনো কিছু শোনার কতখানি ক্ষমতা রয়েছে,
শ্রবণ শক্তি কতখানি, পাশাপাশি শুনে মনে রাখার ক্ষমতা কতখানি, সেই বিষয়ের ওপর একটি নম্বর, একটি গ্রেড বছরের শেষে, প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীর শেষে, দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীর শেষে, একইভাবে প্রত্যেক শ্রেণীর শেষে এই মার্কশিটে আপলোড করা হবে, লেখা হবে। একইভাবে এগুলি বাংলা শিক্ষা পোর্টালেও থাকবে। এরপরে সংযোগের দক্ষতা অর্থাৎ কমিউনিকেশন স্কিল, একজন শিক্ষক শিক্ষিকার সাথে বা পার্শ্ববর্তী বেঞ্চের বন্ধু বা অন্য কোনো ক্লাসের ছেলে মেয়েদের সাথে কিভাবে সে তার যোগাযোগ স্থাপন করছে সেটা এখানে ফুটিয়ে তোলা হবে। এইভাবে সহানুভূতির দক্ষতা ও সহযোগিতার দক্ষতা ফুটিয়ে তোলা হচ্ছে। অর্থাৎ হতে পারে তার কোনো একটি বন্ধু অসুস্থ হয়েছে, সেই অসুস্থ বন্ধুর প্রতি সে কতটি সহানুভূতিশীল তার পরিচয় বহন করবে আমাদের এই সহানুভূতির দক্ষতা। একইভাবে সে কতটা সহযোগিতা করতে চায়, অর্থাৎ কোনো একটি বাচ্চার হয়তো পেনের কালি ফুরিয়ে গেছে, তাকে কি সে তার এক্সট্রা কলমটি ধার দিয়ে সহযোগিতা করছে, সেইগুলির মাধ্যমে ফুটে উঠবে সহযোগিতার দক্ষতা কতটা সেই বাচ্চাটির। এরকম ভাবে আরো যে ইন্ডিকেটরস রয়েছে, আমাদের পরবর্তী ইন্ডিকেটর হলো কথোপকথনের দক্ষতা। অর্থাৎ একটি বাচ্চাকে হয়তো আমি জিজ্ঞেস করলাম সে সকালবেলা কি খেয়ে এসেছে, আসার সময় সে কি দেখতে পেয়েছিল, এটি তার কথোপকথনের দক্ষতাকে ফুটিয়ে তুলবে। কোনো কোনো বাচ্চাকে প্রশ্ন করা হলে তাকে যতটুকু প্রশ্ন করা হয় সে সেইটুকুরই উত্তর দেয়, আর কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে তাকে যদি জিজ্ঞাসা করা হয় সে কি খেয়ে এসেছে, তাহলে সে কি খেয়ে এসেছে, এমনকি বাড়ি গিয়ে কি কি খেতে পারবে, সে কি কি জানে, সমস্ত তথ্য সে আমাদের সামনে তুলে ধরে। অর্থাৎ সে সুন্দরভাবে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছে তার কথোপকথনের মাধ্যমে। বন্ধুত্ব স্থাপনের দক্ষতা, খুব সহজে কি সে তার বন্ধুদের সাথে মিশতে পারছে, তার কি বন্ধুর সংখ্যা প্রচুর নাকি অল্প, নাকি সে ভাগ করে একজন বা দুজনের সাথে মেশে, এই প্রতিটি বিষয় এই ইন্ডিকেটরের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। দ্বন্দ্ব দ্বন্দ্ব নিরসন অর্থাৎ কোনো কারণে দুই বন্ধুর মধ্যে ঝগড়া বাঁধলে সে কি ঝগড়াটাকে উস্কে দিচ্ছে, নাকি গিয়ে শিক্ষক শিক্ষিকাকে জানাচ্ছে, নাকি নিজেই সমাধান করার চেষ্টা করছে, এই রকম ভাবে এখানে বিষয়গুলি সম্পর্কে তার দক্ষতার পরিচয় ফুটে উঠবে। এরপরে মানসিক চাপ মোকাবিলার ক্ষমতা। মানসিক চাপ কিরকম, অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক ছাত্র বা ছাত্রী পরীক্ষা সম্পর্কে অত্যন্ত ভীত, অর্থাৎ সে মানসিকভাবে চাপে রয়েছে। এই যে ভয়, সেটা সে কতটা জয় করতে পারছে সেটা তার মানসিক চাপ সামলানোর ক্ষমতাকে ফুটিয়ে তুলবে। একজন শিক্ষক বা শিক্ষিকা যখন একটি ক্লাসে গিয়ে একটি ছাত্র বা ছাত্রীকে কোনো প্রশ্ন করছে, তার উত্তর জানতে চাইছেন, সেই উত্তর সে কতটা সাবলীলভাবে দিতে পারছে তার মাধ্যমে তার মানসিক চাপের সামলানোর ক্ষমতা ফুটে উঠবে। সাধারণভাবেই প্রশ্ন উঠতে পারে একজন শিক্ষক বা শিক্ষিকার করা প্রশ্নের মধ্যে দিয়ে একটি ছাত্র বা ছাত্রীর ওপর কিভাবে মানসিক চাপ তৈরি হতে পারে। স্বাভাবিক অর্থে সুন্দর পরিবেশ তৈরি হওয়ার পরেও যদি দেখা যায় কোনো ছাত্র বা ছাত্রী তার হোমওয়ার্কটি করে আনেনি, তাহলে যখন তাকে কোনো শিক্ষক বা শিক্ষিকা প্রশ্ন করেন যে তুমি তোমার বাড়ির কাজটি কেন করে আনোনি, কি অসুবিধা হয়েছিল, তাতে সবার আগে ছাত্র বা ছাত্রীটি ভয় পায়। সেই ভয় থেকে তার উপর মানসিক চাপ সৃষ্টি হয়। সেই মানসিক চাপকে সে কতটা জয় করতে পারছে সেটা ফুটে ওঠে এই ইন্ডিকেটরের মাধ্যমে। এরপরে আসছে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, যেটি সম্পর্কে আমরা এর আগেও আলোচনা করেছি। এরপরে আছে পারস্পরিক সম্পর্ক রক্ষার দক্ষতা। বন্ধুত্ব তো অনেকের সাথে তৈরি হয়ে গেল, সেই বন্ধুত্বটি কতটা সে বজায় রাখতে পারছে সততার সাথে, তা সেই বিষয়টি এই এই ইন্ডিকেটরের মাধ্যমে ফুটে ওঠে। এরপরে আছে সাংগঠনিক দক্ষতা। অর্থাৎ দেখা যায় কোনো কোনো ক্লাসে কোনো একজন বা দুজন ছাত্র বা ছাত্রী পুরো ক্লাসকে বুঝিয়ে একটি সিদ্ধান্তকে নেওয়ার ক্ষমতা রাখে, গোটা ক্লাসকে চুপ করিয়ে রাখার ক্ষমতা রাখে, এটি তার সাংগঠনিক দক্ষতার পরিচায়ক। অর্থাৎ ওই একজন ছাত্র বা ছাত্রীর কথা শুনে
30 জন বা 40 জন বা 50 জনের একটি যে শ্রেণীকক্ষ, সেই শ্রেণীকক্ষ একটি নিয়মানুবর্তিতার পালন করছে। এইভাবে তার সংগঠন তৈরি করার ক্ষমতা বা সাংগঠনিক দক্ষতা ফুটে ওঠে। এরপরে আসছে আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা, অর্থাৎ সে আনন্দ পেয়ে বা দুঃখ পেয়ে কতটা তার আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে, সেটি ফুটে ওঠে এই ইন্ডিকেটরের সাহায্যে। এরপরে আসছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপনের দক্ষতা। বিদ্যালয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা কোনো জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা ব্যক্তিকে সে কতটা সম্মান প্রদান করছে, কতটা সম্মানের সাথে কথা বলছে, সেই বিষয়গুলি ফুটে ওঠে এই ইন্ডিকেটরের মাধ্যমে। অর্থাৎ এখানে শিক্ষক শিক্ষিকাকেও ছাত্রছাত্রীদেরকে শেখাতে হবে যে শুধুমাত্র সামনাসামনি মৌখিক সম্মান প্রদর্শন নয়, সম্মান প্রদর্শনটা অন্তর থেকে, মন থেকে হওয়া উচিত। শুধু সামনাসামনি দেখানো কোনো সম্মান প্রদর্শনটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। কোনো সম্মান কোনো মানুষের প্রতি মানুষের তৈরি হয় সবার আগে মনে, তারপরে তার বহিঃপ্রকাশ হয়। এই দক্ষতা ফুটে ওঠে এখানে। এরপরে আছে দৃঢ় মত স্থাপনের দক্ষতা, অর্থাৎ কোনো বিষয়ে, কোনো সিদ্ধান্তে কোনো একটি ছাত্র বা ছাত্রী কতটা দৃঢ়, কতটা নিশ্চয়। অর্থাৎ কোনো একটি শিশুকে বলা হলো যে তুমি তো প্রতিদিন 5টা করে অঙ্ক করে আনো, তুমি একটি কাজ করো যে আগামীকাল তুমি 10টি অঙ্ক করে আনো। অনেক ক্ষেত্রে এই বাচ্চারা অভিযোগ জানায় না, আর করা সম্ভব নয়, বেশি হয়ে যাবে। কিন্তু কোনো কোনো ছাত্র বা ছাত্রী বলে না, আমি 10টাই করব, এবং সে দৃঢ় মানসিকতার সঙ্গে জবাব দেয় আমি 10টা করব, আমি এই ব্যাপারে নিশ্চিত। দেখা যায় হতে পারে সে পরের দিন তার দেওয়া কথাটি রাখতে পারলো না, 7টি বা 8টি করলো, অথবা কেউ কেউ পুরোটাই করলো। এটি তার দৃঢ় মত স্থাপনের দক্ষতা, এবং সেই মত পালন করতে পারছে কিনা সেই দক্ষতাকেও ফুটিয়ে তোলে। এটা সেটারই ইন্ডিকেটর। আর রয়েছে নেতৃত্ব দানের ক্ষমতা। যে নেতৃত্ব দানের ক্ষমতার সাথে সাংগঠনিক দক্ষতার কিছুটা মিল আছে। যদি কারোর সাংগঠনিক দক্ষতা ভালো হয়, তাহলে সে কিছু ক্ষেত্রে নেতৃত্ব দান করলেও করতে পারে। আবার যার সাংগঠনিক দক্ষতা থাকবে, যে সবাইকে এক জায়গায় নিয়ে গুছিয়ে থাকতে পারে, তার মানে এমন নয় যে সে নেতৃত্ব দান করে কোনো একটি কাজকে উদ্ধার করতে পারবে, সেটি হতেও পারে, নাও পারে। সেই নেতৃত্ব দানের ক্ষমতা, অর্থাৎ হতে পারে সরস্বতী পুজোতে 10টি ছেলে বা মেয়েকে নিয়ে একসাথে একটি শ্রেণীকক্ষকে সাজানো, তার দায়ভার একটি ছাত্র বা ছাত্রী যদি নিতে পারে, তার মাধ্যমে তার নেতৃত্ব দানের ক্ষমতা ফুটে ওঠে। এই প্রতিটি ইন্ডিকেটর প্রত্যেক শ্রেণীর শেষে, ক্লাস 1 থেকে 8, প্রথম থেকে অষ্টম শ্রেণী অবধি শিক্ষক বা শিক্ষিকারা এখানে তাদের একটি গ্রেড দেবেন। এই গ্রেডগুলি দেখে আমরা শিশুগুলির কন্টিনিউয়াস বা সার্বিক নিরবিচ্ছিন্ন অগ্রগতি সম্পর্কে জানতে পারব। এই কারণে আমাদের এই যে নতুন এডুকেশন পলিসিতে যে হলিস্টিক রিপোর্ট কার্ডের একটি সুন্দর প্রস্তাবনাকে এগিয়ে নিয়ে চলা হচ্ছে পশ্চিমবঙ্গে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং ছাত্রছাত্রীদের আরো সুন্দরভাবে পথ এগিয়ে চলতে সাহায্য করবে। অত্যন্ত সুন্দর একটি পরিবেশনা, এবং আমাদের চ্যানেলের সাথে সবাইকে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে গণিতের উপর বিভিন্ন ক্লাসের বিভিন্ন শ্রেণীর আমরা বিভিন্ন ভিডিওস দিয়ে থাকি, তাই ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত উপযোগী একটি চ্যানেল। তাই অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না।